প্রিয় শিক্ষার্থীরা, আজকে আলোচনা করব তথ্য উপাত্তের দ্বিতীয় অংশ, আয়তলেখ হতে প্রচুরক নির্ণয়। আমরা আয়তলেখ তো চিনি নাকি? আচ্ছা, না চিনলেও কোনো সমস্যা নেই। আজকে আমরা জেনে যাব যে আয়তলেখ কি, অর্থাৎ এই লেখচিত্র আয়তাকার স্তম্ভ, যে লেখচিত্রে আয়তাকার স্তম্ভ আঁকা হয় ওটাই হচ্ছে আয়তলেখ। আর আয়তলেখ আঁকার জন্য এই ছক কাগজের প্রয়োজন হয়। তোমাদের কাছে গ্রাফ পেপার বা ছক কাগজ তৈরি করে ওই ছক কাগজে আমি যেভাবে আজকে তোমাদের আয়তলেখ হতে প্রচুর নির্ণয় দেখাবো, ওইভাবে তোমরাও বাড়িতে প্র্যাকটিস করে নেবে। তাহলে আমরা প্রথমে কি করব, ছক কাগজ নেব। আমরা যেই আমাদের গণসংখ্যা সারণী আছে ওই গণসংখ্যা সারণীটা অনুসারে আমরা কি তৈরি করব। যেমন আমার এখানে পাশে একটা গণসংখ্যা সারণী দেওয়া আছে, 9 থেকে 14 10টি গণসংখ্যা, তারপরে 14 থেকে 19 হচ্ছে 13টি, 19 থেকে 24 হচ্ছে 60টি, 24 থেকে 29 হচ্ছে একটি উপাত্ত। অর্থাৎ এই যে আমাদের ছক বা গণসংখ্যা সারণী, তা থেকে আমরা এখন কি আঁকবো, আয়তলেখ অঙ্কন করব। আয়তলেখ আঁকার প্রথম ধাপ হচ্ছে আমাদের ডান থেকে বামে বা বাম থেকে ডানে, যেইভাবেই বলি আমরা ডানে বামে এই অক্ষে একটা দাগ টেনে নেব, যার নাম হচ্ছে এক্স অক্ষ দেব। প্রথম একদম ডান পাশে আমরা লিখবো এক্স। আমরা যেই জায়গায় দুইটা ছেদ করবে ওখানে আমরা উ লিখবো, এবং সর্ববামে আমরা এক্স প্রাইম লিখবো। আবার খাড়াখাড়ি যে তোমাদের ছক কাগজের দাগগুলো আছে ওই দাগের মধ্যে আমরা সবসময় চেষ্টা করবো, যেহেতু আমাদের আয়তলেখগুলা ডান পাশে কাজ বেশি, সুতরাং আমরা ছক কাগজের বাম পাশে এরকমভাবে, যেমন তোমরা যে দেখতে পাচ্ছ বাম পাশে রেখা টানতেছে, এরকম তোমরা কাঠপেন্সিলের সাহায্যে রেখা টেনে নেবে, ওয়াই অক্ষ এবং এক্স অক্ষ। তাহলে ওয়াই অক্ষটা খাড়াখাড়ি এবং এই ডান থেকে বামে হচ্ছে এক্স অক্ষটা আমরা এভাবে টেনে নেব। তার পরবর্তী ধাপ, আমরা মূলবিন্দু, অর্থাৎ যেই জায়গায় এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ছেদ করেছে তাকে মূলবিন্দু হিসেবে চিহ্নিত করব, এই উ বিন্দু হিসেবে। তার পরবর্তী ধাপ, শ্রেণী ব্যক্তিকে স্থাপন করা। প্রথমে একটু অংশ ভাঙ্গা চিহ্ন দেব, অর্থাৎ এরকম ঢেউ চিহ্ন দেব। এই ঢেউ চিহ্ন দিয়ে তারপরে কি করব, আমরা ডান পাশে শ্রেণী ব্যক্তি যে আছে শ্রেণী ব্যক্তিগুলো বসাবো, যেমন 9 থেকে 14, 9, 14, 19 এরকম ব্যক্তিগুলো আমরা প্রথমে বসিয়ে নিলাম। আর এখানে 9 থেকে 14 কিন্তু দাগ টানা হয়েছে মাত্র দুইটা ঘরকে। ব্যাপারটা কি একটু খেয়াল করো, 9 তো আছে, 10, 11, 12, 13, 14, কয়টা উপাত্ত? 5টা উপাত্ত, তাই না? 9, 10, 11, 12, 13, 14, 9 সহ 14 পর্যন্ত যদি হিসাব করি তাহলে 6টা উপাত্ত। তাহলে প্রতি 3 ঘরকে এক একক ধরে, এই বর্গাকার যে ঘর, এক ঘরকে 3 হিসাব করে, তাহলে 9 থেকে 14 এখানে 6টি অঙ্ক, আর এই 6টি অঙ্কের জন্য 2টা ঘর। 3টা অঙ্ক হলে কি হতো, একটা ঘর বসতো। এভাবে প্রত্যেক 2 ঘর পর পর, এই 6-এর জন্য, প্রতি 6-এর জন্য 2 ঘর পর পর আমাদের এই সংখ্যাগুলো লেখা, 9, 14, 19, এভাবে 29 পর্যন্ত বসানো হলো। এবারে এই ডান পাশে আমরা প্রতি বর্গকে যদি একক ধরি, যেমন তোমাদের এখানে ক্ষুদ্রতম বর্গ, প্রতি বর্গকে একক ধরেছে। এবার উপাত্তগুলোকে স্থাপন করতে হবে। যেমন 9 থেকে 14 উপাত্তের সংখ্যা কত? 10। তাহলে এই যে 10 কোথায় আছে? গণসংখ্যার 10, এই 10-এ বসবে। এবার 1, 2, 3, 4 এভাবে 10 পর্যন্ত উঠে একটা বক্স তৈরি করবে।
তাও কাঠ পেন্সিলের সাহায্যে করবে। এটা হচ্ছে কত 9 থেকে 10, তার পরবর্তীতে 14 থেকে 9 থেকে 14 ছিল 10টি, আবার 14 থেকে 19 পর্যন্ত হচ্ছে 13টি। তাহলে এই 13 পর্যন্ত এরকম একটা আয়তাকার স্তম্ভ তৈরি করা হলো বা আয়তাকার বক্স তৈরি করা হলো, আয়তক্ষেত্র আঁকা হলো, যে যেভাবে পারো, অর্থাৎ চিত্র অঙ্কন করতে পারলেই হবে। তারপরে ধাপ হচ্ছে 19 থেকে 24, ওখানে উপাত্তের সংখ্যা 7টি, 7 পর্যন্ত উঠবে এবং এরকম একটি অঙ্কন হবে। তারপর হচ্ছে 24 থেকে 29, এখানে উপাত্তের সংখ্যা মাত্র একটি, তাহলে এক গরু টেনে এই আয়ত বক্স তৈরি করতে হবে বা আয়ত লেখ অঙ্কন করা হয়ে গেল আমাদের। কিন্তু আমরা এই 4 শ্রেণীব্যক্তির 4টি শ্রেণীব্যক্তির যে 4টি স্তম্ভ তৈরি হলো, যতটা শ্রেণীব্যক্তি থাকবে ততটা স্তম্ভ তৈরি হবে। তাহলে 24 থেকে 29 শ্রেণীব্যক্তিকে ভূমি ও গণসংখ্যা 1 কে উচ্চতা ধরে আয়তলেখ অঙ্কন করা হলো। এটা হচ্ছে সর্বশেষ ধাপ। একই বলা হয় গণসংখ্যার আয়তলেখ। ক্লিয়ার? আয়তলেখ থেকে প্রচুরক নির্ণয়, যে আমরা যে আয়তলেখটিকে উচ্চতা বেশি তাকে চিহ্নিত করব, এই যে আমরা এটা চিহ্নিত করলাম। এবার এই আয়তাকার যে অংশ, আয়তাকার অংশের দুইটা শীর্ষবিন্দু দেখতে পাচ্ছ, একটা হচ্ছে প্রথম শীর্ষবিন্দু, এটা হচ্ছে দ্বিতীয় শীর্ষবিন্দু। তো যেই শ্রেণীতে সবচেয়ে বেশি পরিমাণে উপাত্ত ছিল, এই শ্রেণীতে স্তম্ভটাও সবচেয়ে উঁচু বা উচ্চতা বেশি। এই প্রথমে আমরা যেই শ্রেণীতে উচ্চতা বেশি তার সর্বশেষ শীর্ষবিন্দু থেকে তার পূর্ববর্তী শ্রেণীর সর্বশেষ শীর্ষবিন্দু যোগ করব। আবার তার প্রথম শীর্ষবিন্দু থেকে তার পরবর্তী আয়তলেখের এই প্রথম শীর্ষবিন্দু যোগ করলে যেই ছেদবিন্দু পাওয়া যায়, এই ছেদবিন্দু থেকে সোজা নিচের দিকে একটি রেখা টানবো। এই রেখাটি হচ্ছে আমাদের প্রচুরক, অর্থাৎ এই রেখাটি যেই জায়গায় গিয়ে ছেদ করলো ওই জায়গার যে মান, ওই মানটাই হচ্ছে প্রচুরক। উপরের আয়তলেখে দেখো, উপরের আয়তলেখে 20 থেকে 25 শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে বেশি, কারণ প্রচুরক ওই শ্রেণীতে বিদ্যমান। আমরা প্রচুরক শ্রেণী কোনটাকে বলবো? যেই শ্রেণীতে এই গণসংখ্যা সবচেয়ে বেশি পরিমাণে থাকবে। সুতরাং প্রচুরক ওই শ্রেণীতেই আছে। চিত্রে 23 উপাত্তের প্রচুরক সবচেয়ে বেশি, অর্থাৎ এখানে কি আমরা যখন দুইটা ছেদবিন্দু মিলিয়ে নিচে নিয়ে আসলাম তখন এটা কি 23-এ অবস্থান করছে। সুতরাং প্রচুরক শ্রেণী প্রচুরক হচ্ছে 23। তাহলে আয়তলেখ থেকে আমরা প্রচুরক নির্ণয় শিখে গেলাম। আসো একটা অঙ্ক করে দেখি। তোমাদের শ্রেণীতে 30 জন শিক্ষার্থীর উচ্চতা সেন্টিমিটারের নিচে দেওয়া হলো। উচ্চতার সারণী তৈরি করো, আয়তলেখ আঁকো এবং এ থেকে প্রচুরক নির্ণয় করো। এখানে কতগুলো সংখ্যা দেওয়া আছে। এখানে সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মান দেখবো এবং তার থেকে পরিসর নির্ণয় করব। আর পরিসর নির্ণয় করে আমরা আমাদের ইচ্ছা মতো শ্রেণী ব্যবধান ধরে, যেমন এখানে 5 শ্রেণী ব্যক্তি ধরে গণসংখ্যা সারণী গঠন করা হলো। 145 থেকে 149, 50 থেকে 154, 154, 155 থেকে এইভাবে কতগুলো শ্রেণী তৈরি করা হলো 5 শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যক্তি ধরে। আবার উপরের এই উপাত্তগুলো থেকে তোমরা আগে যেভাবে শিখেছিলে যে কীভাবে গণসংখ্যা সারণী তৈরি করতে হবে, গণসংখ্যা সারণী তৈরি করে নেবে। অর্থাৎ আগের টালি আঁকবে, তারপরে টালিগণে গণসংখ্যা স্থাপন করবে, এভাবে গণসংখ্যা সারণী গঠন করবে। তো
গণসংখ্যা সারণী গঠন করতে আমরা অলরেডি জানি, এই জন্য আমি এখানে সময়টা বেশি একটা নষ্ট করব না। আমাদের প্রথম ধাপগুলোর কথা মনে রাখতে হবে। সমাধান করার সময় প্রথমে কি করব আমরা, যে সর্বনিম্ন সংখ্যা এবং সর্বোচ্চ সংখ্যা নির্ণয় করব। ওখান থেকে এই আমরা পরিসর নির্ণয় করব, পরিসর নির্ণয় করে শ্রেণী ব্যাপ্তি ধরব এবং শ্রেণী ব্যাপ্তি ধরে, হ্যাঁ, ছকটা আঁকার জন্য সুবিধা হবে আমরা যখন শ্রেণী ব্যাপ্তি ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করে নেব। আর শ্রেণী সংখ্যা নির্ণয় করলে আমরা ছক খুব সহজে এঁকে নিতে পারবো। আঁকার পরে তারপরে আমরা এখানে উপরের সংখ্যাগুলো থেকে আমরা এইভাবে টালি আঁকবো। যেমন প্রথম সংখ্যাটা হচ্ছে 145, এটা কোথায় বসবে, প্রথম শ্রেণীতে বসবে। দ্বিতীয়টা 160, হ্যাঁ 160 হচ্ছে চতুর্থ শ্রেণীতে। এইভাবে প্রত্যেকটাকে তার শ্রেণী অনুযায়ী বসিয়ে তারপরে গণসংখ্যাগুলি লিখবে, লিখে মোট লিখবে। লিখার পরে তারপরে আমরা যাব পরবর্তী ধাপে। আয়তলেখ আঁকার সময় সবসময় খেয়াল রাখতে হবে যে যখন আমরা আয়তলেখ লিখবো তখন কি ছক কাগজে আঁকার পাশাপাশি আমরা মূল খাতায় ছক কাগজ বা গ্রাফ কাগজে আমরা যখন লিখবো, হ্যাঁ চিত্র আঁকবো, তখন চিত্র তো আঁকবোই, সাথে মূল খাতায় আমরা একটা তথ্য লিখতে হবে। এই তথ্যটাই আমরা এখানে দেওয়া আছে। যেমন এখন ছক কাগজে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতি ঘরকে শ্রেণীব্যাপ্তির একক ধরে এবং ওয়াই অক্ষের বরাবর প্রতি 10 ঘরকে গণসংখ্যার একক ধরে গণসংখ্যা আয়তলেখ আঁকা হয়েছে। সেহেতু শ্রেণীব্যাপ্তি এক্স অক্ষ বরাবর 144.5 থেকে আরম্ভ করা হয়েছে। সে যেহেতু এটা শুরুটাই কোথায় 144.5, সুতরাং এর আগের অংশটা যদি আমরা ছক কাগজে আঁকতে চাই অনেক জায়গা নষ্ট হবে। এই জন্য আমরা এখানে কি ভাঙা চিহ্ন দিয়ে বোঝানো হবে যে এখানে আরো কিছু আছে। আমরা এই ভাঙা চিহ্নের পর থেকে কি করব, এই 144.5 লিখব, বাকি ঘরগুলো বিদ্যমান আছেটা বুঝিয়ে দেব। হ্যাঁ, প্রত্যেকবারই আমরা এই যতবারে আয়তলেখ আঁকবো অর্থাৎ ছক কাগজে লেখা লিখবো তখনই কি এই তথ্যটা লিখে নেব। যেমন আমি যদি কোনো জায়গায় হ্যাঁ এক্স অক্ষে প্রতি 2 ঘরকে 5 একক ধরে নেই তাও নিতে পারি, অথবা প্রতি 1 ঘরকে 10 একক ধরে নিতে পারি। যেমন এখানে ওয়াই অক্ষে প্রতি 10 ঘরকে 1 একক ধরে নেওয়া হয়েছে। এটা আমাদের ইচ্ছা মতো আমরা যেভাবে করলে সুন্দর হবে, আমাদের ছক কাগজে জায়গা হওয়া সংকলন হবে, ওইভাবে আমরা করে নেব। আসো এবার আয়তলেখ অঙ্কন করি। উপরের তথ্যের আলোকে প্রথম স্তম্ভটি 4, তারপরটি 3, 2, 5, 6, 4, 4, 2, এই যে আয়তলেখটা অঙ্কন করা হয়ে গেল। একটু খেয়াল করো, 1 থেকে 145 মাত্র সামান্য কয়েকটা ঘর ব্যবধানে 1 থেকে 145-এ চলে গেল। সুতরাং মাঝখানে যে অংশটা রয়ে গেল তাকে আমরা ভাঙা চিহ্ন দিলাম এরকম। আর গণসংখ্যার ক্ষেত্রে দেখো 4-এর জায়গায় এখানে দেওয়া আছে কত, অনেকগুলো ঘর, প্রত্যেকটা এরকম দেওয়া আছে না। এই বেশিটা হচ্ছে কি যে প্রতি 10 ঘরকে 1 একক ধরা হয়েছে, অর্থাৎ এখানে 4 মানে 40টি ছোট ছোট বর্গাকৃতির ঘর আছে এই এখান থেকে এই পর্যন্ত। বুঝতে পেরেছো? এভাবে শ্রেণী ব্যক্তি অনুসারে কি করবে, এক্স অক্ষ লিখবে আর গণসংখ্যা অনুসারে ওয়াই অক্ষ স্থাপন করবে এবং আয়তলেখ অঙ্কন হয়ে যাবে। আর মূল খাতায় ডান পাশের অংশটা লিখে নেবে। এবার আসো এখান থেকে প্রচুরক নির্ণয় করি। আমরা আগের অঙ্কটার মতো এখানেও কি প্রচুরক নির্ণয় করার জন্য সবচেয়ে বেশি গণসংখ্যা আছে যেই শ্রেণীতে সেই শ্রেণীটাকে বের করে নেব। তাহলে সবচেয়ে বেশি গণসংখ্যা আছে কোন শ্রেণীতে, এই যে এই শ্রেণীটা, হ্যাঁ এটা হচ্ছে 164.5। এই শ্রেণীর প্রথমে আমাদের 2 শীর্ষবিন্দুর সাথে এটা যোগ করে যেখানে ছেদ করবে ছেদবিন্দু নির্ণয় করব,
তাহলে ছেদবিন্দুটা হচ্ছে 166। দেখো এখানে কি লিখে আছে, প্রচুরক নির্ণয়। উপরে আয়তলেখ থেকে প্রতীয়মান হয় যে সবচেয়ে বেশি গণসংখ্যা 164.5 থেকে 169.5 শ্রেণীতে আছে। ছেদবিন্দু থেকে এক্স অক্ষের উপর যে লম্ব টানা হয়েছে তা 165 বিন্দুতে মিলিত হয়েছে, সুতরাং প্রচুরক 165। অর্থাৎ যেখানে মিলবে এই লম্ব টানলে 165তে মিললে 165, 166তে মিললে 166 হবে কি এই প্রচুরক। তাহলে আমরা আজকে শিখতে পারলাম প্রচুরক নির্ণয়, আয়তলেখ অঙ্কন, আয়তলেখ থেকে প্রচুরক নির্ণয়, আর গণসংখ্যা সারণী তো আমরা আগেই জেনে গেছি। তো ধন্যবাদ সবাইকে। বাড়িতে তোমাদের মেইন বই থেকে অঙ্কগুলো প্র্যাকটিস করবে। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে অথবা মেসেজ করতে পারো। ধন্যবাদ সবাইকে।